সায়ানাইড পয়জনিং এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ হাইপক্সিয়া ক্রিয়েট করে। যার কারণে আমরা সায়ানাইড পয়জনিংটা আজকে একটু ভালো করে পড়ব। কারণ এইটার হাইপক্সিয়ার মেকানিজমটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর দ্য এক্সাম। কারণ আপনারা এর আগে হাইপক্সিয়া, অ্যানিমিক হাইপক্সিয়া এবং স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া এই ৩ টা সম্পর্কে কিন্তু ভালো করেই জেনেছেন। বাট হিস্টোটক্সিক হাইপক্সিয়া যেখানে সেলুলার মেকানিজম ইনহিবিট হচ্ছে এবং আমাদের অ্যারোবিক রেসপিরেশন সেটা চেঞ্জ হয়ে অ্যানারোবিক রেসপিরেশনে কনভার্ট হচ্ছে, এখানেই হচ্ছে সাইনাইড পয়জনিং এর মূল মেকানিজম। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের PaO2 এবং হিমোগ্লোবিনের কনটেন্ট কিন্তু সমান থাকছে, তার মানে ঠিক থাকছে। বাট আমাদের সেল ঠিকমতো অক্সিজেনকে ইউটিলাইজ করতে পারছে না। তাহলে এবার আসা যাক প্যাথোফিজিওলজিতে। প্যাথোফিজিওলজিতে কি হচ্ছে? সাইনাইডের অক্সিজেন ট্রান্সপোর্ট সিস্টেম দ্যাট মিনস অক্সিজেন সাপ্লাই চেইন সেটা কিন্তু ঠিক আছে। দ্যাট মিনস হিমোগ্লোবিন কিন্তু সঠিক পরিমাণে অক্সিজেন নিয়ে যেতে পারছে সেলুলার লেভেলে। বাট যখন সাইনাইড পয়জনিং হচ্ছে তখন এই সাইনাইড গুলা সেলের ভিতরে ঢুকে মাইটোকন্ড্রিয়াকে এফেক্ট করে। সাইনাইড মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে সাইটোক্রোম সি অক্সিডেসকে ইনহিবিট করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, যে সাইনাইড মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে সাইটোক্রোম সি অক্সিডেসকে ইনহিবিট করছে, যেটা আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট মেকানিজমকে ইনহিবিট করছে। যার কারণে অক্সিজেনের ইউটিলাইজেশন হচ্ছে না এবং অ্যারোবিক মেটাবলিজমটা আলটিমেটলি অ্যানারোবিক মেটাবলিজমে কনভার্ট হচ্ছে এবং এই টক্সিসিটির জন্য ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। সায়ানাইড আসলে বাইন্ড করছে কোথায়? সায়ানাইড বাইন্ড করছে হিমের ভিতরে যে ফেরিক আয়ন আছে সেই ফেরিক আয়নের সাথে। এই ফেরিক আয়ন যেটা হিমের একটা পার্ট, যেটা থাকছে সাইটোক্রোম টি অক্সিডেজ এনজাইমের ভিতরে, এখানে বাইন্ড করে সায়ানাইড ফেরিকের থেকে ইলেকট্রনটা অক্সিজেনে ট্রান্সফার হতে বাধা দেয়। যার কারণে যে অক্সিজেনের মাধ্যমে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হওয়ার কথা, যেটার মাধ্যমে এটিপি তৈরি হওয়ার কথা ইন অ্যারোবিক মেটাবলিজম, সেটা হতে পারছে না। তার মানে হচ্ছে সায়ানাইড মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হতে বাধা দিচ্ছে, যেটার জন্য লেস এটিপি তৈরি হচ্ছে এবং আলটিমেটলি ল্যাকটেট মেটাবলিজম হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। দ্যাট মিনস সায়ানাইড পয়জনিং এর সময় আমরা যেটা দেখলাম যে এখানে এটিপি প্রোডাকশনটা কমে যাচ্ছে এবং এই এটিপি প্রোডাকশন যখন কমে যাচ্ছে আমাদের মনে হতে পারে যে এখানে হাই এনার্জি ফসফেটের পরিমাণটা হয়তোবা বেড়ে যাবে। বাট ইন রিয়ালিটি এখানে হাই এনার্জি ফসফেটের পরিমাণটা কমে যায়। দেয়ার আর লটস অফ মেকানিজম যে এখানে কেন হাই এনার্জি ফসফেটের পরিমাণটা কমে যাচ্ছে। আমরা সেই মেকানিজমে যাব না। আমরা শুধুমাত্র এতটুকু খেয়াল রাখবো যে সায়ানাইড টক্সিসিটিতে যেহেতু অ্যারোবিক অক্সিডেশনের পরিমাণটা বন্ধ হয়ে যায় এবং যার কারণে এটিপি প্রোডাকশন ইনহিবিটেড হয় এবং অ্যারোবিকভাবে এটিপি প্রোডাকশন হচ্ছে না, এবং এইটার ইফেক্ট হিসেবেই হাই এনার্জি ফসফেটের পরিমাণটাও কমে যায়। আমরা জাস্ট এতটুকু খেয়াল রাখবো, কারণ এর বেশি এক্সপ্লানেশনে যেতে গেলে আসলে মূল জিনিসটা আমাদের তখন পথ হারিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। যখন সায়ানাইড পয়জনিং হচ্ছে এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, তখন গ্লাইকোলাইসিসের যে মেটাবলিক পাথওয়ে, যেটা ক্রেবস সাইকেল হওয়া উচিত ছিল, সেই ক্রেবস সাইকেলে না গিয়ে সে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে এবং আল্টিমেটলি ল্যাকটেট এবং অ্যাসিড প্রোডাকশন করছে। দ্যাট মিনস ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হচ্ছে। এই ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হওয়ার কারণে যে অ্যাসিডোসিসটা হয়, দ্যাট ইজ হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। আপনাদেরকে এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন জিনিসগুলো হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস করে, কোন জিনিসগুলো নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস করে। যখনই কোনো একটা পেশেন্ট স্মোক ইনহেলেশন থেকে আসছে, সাধারণত সব ধরনের স্মোক ইনহেলেশনের জন্য সায়ানাইড পয়জনিং হবে না।
বাট যদি প্লাস্টিক বার্ন হয় বা সিল্ক বার্ন হয় অথবা উলেন প্রোডাক্ট বার্ন হয়, সেই সমস্ত জায়গা থেকে সাইনাইড তৈরি হয়। এখন বার্নের একটা পেশেন্ট যেখানে স্মোক ইনহেলেশন হয়েছে, সেখানে সবসময় সাইনাইড পয়জনিং এর কথা চিন্তা করতে হবে যদি তার ল্যাকটিক অ্যাসিডোসিস থাকে। দ্যাট মিনস মেটাবলিক অ্যাসিডোসিস থাকে। এবং এই সময় ল্যাকটেট মেজারমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি ল্যাকটেটের পরিমাণ মোর দ্যান 8 থেকে 10 মিলিমোল পার লিটার হয়, তখন আপনাকে ধরে নিতে হবে যে এই পেশেন্টটা সায়ানাইড পয়জনিং এ যেতে পারে। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে যখন হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হয়, সেই সময়ে সেল যেহেতু অক্সিজেন ইউটিলাইজ করতে পারছে না, সেই সময়ে আমাদের ভেনাস অক্সিজেনের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে আর্টারিয়াল অক্সিজেনেশন এবং ভেনাস অক্সিজেনেশনের ভিতরে পার্থক্যটা কিন্তু অনেক কমে যায়। কাজে এইটা একটা ডায়াগনস্টিক টুল। সাইনাইড পয়জনিং এর সময় খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাইনাইড গিয়ে সরাসরি ক্যারোটিড কেমোরিসেপ্টরকে স্টিমুলেশন করে। এই ক্যারোটিড কেমোরিসেপ্টর স্টিমুলেশনের জন্য পেশেন্টের ট্যাকিপনিয়া হবে। এই ট্যাকিপনিয়া বা হাইপার ভেন্টিলেশন এটা সাইনাইড টক্সিসিটির ভেরি আর্লি ফিচার। এছাড়াও এই হিস্টোটক্সিক হাইপক্সিয়াতে ব্রেইন স্টিমুলেটেড হয়। ব্রেইনে ফার্স্টে কনফিউশন, অ্যাংজাইটি এই ধরনের ফিচারগুলো আসবে, কিন্তু পরবর্তীতে আসলে সিজার, কোমা আসবে। ইনিশিয়ালি সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেমে ফার্স্টে ট্যাকিকার্ডিয়া হবে এবং ক্যাটেকোলামাইন রিলিজ হবে, যার কারণে হাইপারটেনশন হবে। কিন্তু যেহেতু এটিপির পরিমাণ কমে যাচ্ছে এবং হাই এনার্জি ফসফেটের পরিমাণ কমে যাচ্ছে, সেজন্য সেলুলার ডিসফাংশন হয়, যার কারণে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন এবং অ্যারিথমিয়া ডেভেলপ করবে। এই যে টোটাল বডি শাটডাউন, আপনি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখেন, তার মানে সিজার হচ্ছে, পেশেন্টের কনশাসনেস লেভেল কমে যাচ্ছে, হার্টের ক্ষেত্রে হাইপোটেনশন হচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, এগুলো সবই কিন্তু এটিপির ডেফিসিয়েন্সি এবং হাই এনার্জি ফসফেটের ডেফিসিয়েন্সির জন্য এটা একটা লেট ফিচার। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এটাকে বলছি হিস্টোটক্সিক হাইপক্সিয়া, বাট সাইনাইড পয়জনিং এর ক্ষেত্রে পেশেন্টের কিন্তু ব্লুইশ ডিসকালারেশন হবে না, বরঞ্চ পেশেন্টের স্কিন কালারটা চেরি রেড অথবা পিঙ্কিশ স্কিন হতে পারে। কারণ এখানে আর্টারিয়াল অক্সিজেনেশন কিন্তু আর্টারিয়াল অক্সিজেন ইউজ হচ্ছে না, যার কারণে ভেনাস অক্সিজেনের পরিমাণ কিন্তু অনেক বেশি, যার কারণে এখানে কিন্তু স্কিনের ডিসকালারেশনটা, ব্লুইশ ডিসকালারেশনটা হচ্ছে না। এছাড়াও পেশেন্টের মুখে ব্যাড ওডর থাকতে পারে। সাধারণত এটা 40 থেকে 60% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। বাট অন্যতম প্রধান ডায়াগনস্টিক ফিচার হচ্ছে পেশেন্টের ট্যাকিপনিয়া হবে ইনিশিয়ালি, এবং পেশেন্টের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হবে, যেখানে ল্যাকটেটের পরিমাণ মোর দ্যান 8 থেকে 10 মিলিমোল পার লিটার হবে। এবার আসেন কোন কোন ক্ষেত্রে এই সায়ানাইড পয়জনিংটা ডেভেলপ করতে পারে। ১ নম্বর কথা হচ্ছে বার্ন এবং স্মোক ইনহেলেশন। সাধারণত যদি প্লাস্টিক, কটন, উল অথবা সিল্ক বার্ন হয়ে যদি ইনহেলেশন হয়, তাহলে সেক্ষেত্রে সাইনাইড পয়জনিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আবার ফায়ার ভিকটিমের ক্ষেত্রে কার্বন মনোক্সাইড পয়জনিং এর সাথে সাথে সায়ানাইড পয়জনিং দুইটা একই সাথে কোএক্সিস্ট করতে পারে। এখানে একটা মনে রাখার ব্যাপার হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং কিন্তু হাইপক্সিক হাইপক্সিয়া করে, বাট সায়ানাইড পয়জনিং এটা হিস্টোটক্সিক হাইপক্সিয়া করছে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে যদি লং ডিউরেশন অফ সোডিয়াম নাইট্রোক্লোরাইড ইউজ করা হয় এবং হাই ডোজে যদি ইউজ করা হয় ইন কেস অফ রেনাল এবং হেপাটিক ফেইলর পেশেন্টের ক্ষেত্রে। কার্বন মনোক্সাইড পয়জনিং এবং সাইনাইড পয়জনিং এর আগে যেটা বললাম যে অ্যানিমিক হাইপক্সিয়া এবং হিস্টোটক্সিক হাইপক্সিয়া, এই দুইটার মেকানিজম আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যে কার্বন মনোক্সাইড পয়জনিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে কার্বন মনোক্সাইড কিন্তু হিমোগ্লোবিনের সাথে মোর অ্যাভিডলি বাইন্ড করছে, কারণ কার্বন মনোক্সাইড বাইন্ডিং ক্যাপাসিটি ইজ 200 টাইমস মোর উইথ হিমোগ্লোবিন দেন অক্সিজেন, যার কারণে ওডিসি কার্ভটা লেফটে শিফট হয়, যার কারণে হিমোগ্লোবিনটা অক্সিজেনকে রিলিজ করে না।
এর কারণে কিন্তু এখানে বলা হচ্ছে অ্যানিমিক হাইপক্সিয়া। আর সায়ানাইড পয়জনিং এর ক্ষেত্রে সেলুলার লেভেলে সেল অক্সিজেনকে ইউটিলাইজ করতে পারছে না, যার কারণে বলা হচ্ছে হিস্টোটক্সিক হাইপক্সিয়া। এবার হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে ৩ টা স্টেপ। দ্যাট মিনস রিসাসিটেশন, ডিকন্টামিনেশন এবং অ্যান্টিডোট। রিসাসিটেশন কমপ্লিটলি ABCDE অ্যাপ্রোচ, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং। এখানে 100% অক্সিজেন উইথ নন রিব্রিদিং মাস্ক দিয়ে দিতে হবে। এখানে হাইপারবেরিক অক্সিজেন দেওয়াটা কার্বন মনোক্সাইড পয়জনিং এর চাইতে লেস ইম্পর্ট্যান্ট। কার্বন মনোক্সাইড পয়জনিং এ হাইপারবেরিক অক্সিজেন দিলে কার্বন মনোক্সাইডের হাফ লাইফ কমে আসে। বাট সাইনাইড টক্সিসিটিতে এরকম কোনো ব্যাপার নেই। বাট যদি কনকমিটেন্ট কার্বন মনোক্সাইড পয়জনিং থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে হাইপারবেরিক অক্সিজেন দেওয়া যেতে পারে। যদি জিসিএস লেভেল যদি কমে যায়, তাহলে ইনটিউবেশনের অবশ্যই প্রয়োজন আছে। পেশেন্টকে ওয়াইড বোর ক্যানুলা করতে হবে, ফ্লুইড দিতে হবে এবং ভেসোপ্রেসর এবং আয়নোট্রপিক সাপোর্ট দিতে হবে। কারণ এখানে কিন্তু হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। পেশেন্ট ম্যানেজমেন্টের সময় অবশ্যই কেয়ার গিভারকে পিপিই ইউজ করতে হবে এবং পেশেন্টকে ডিকন্টামিনেশন করতে হবে। পেশেন্টের গায়ের সবকিছু খুলে ফেলতে হবে এবং ওয়াশ করতে হবে। যদি ইনজেকশন হয়, তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক ওয়াশ দিতে হবে। পেশেন্টকে সিপিআর দেওয়ার সময় মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে কেয়ার গিভারেরও সাইনাইড পয়জনিং হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ব্যাগ মাস্ক ভেন্টিলেশন ইউজ করতে হবে। যখনই একটা পেশেন্ট বার্ন অথবা স্মোক ইনহেলেশনের ইনজুরি নিয়ে আসছে, তার সাথে হাইপোটেনশন এবং সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস, যেখানে ল্যাকটেট লেভেল মোর দ্যান 8 থেকে 10 মিলিমোল পার লিটার, আপনি কি চিন্তা করে নিতে হবে যে এখানে সাইনাইড পয়জনিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তার মানে এই ক্ষেত্রে আপনার সাপোর্টিভ এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সাথে সাথে আপনাকে অবশ্যই এখানে অ্যান্টিডোট ইউজ করতে হবে। এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিডোট আছে। আমরা এখন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট লাইন অফ অ্যান্টিডোট হচ্ছে হাইড্রক্সোকোবালামিন। দ্যাট মিনস ভাইটামিন বি 12। এটা ফার্স্ট লাইন, কারণ কার্বন মনোক্সাইড পয়জনিং এর ক্ষেত্রেও হাইড্রক্সো এটা ফার্স্ট লাইন, কারণ যদি সাইনাইড পয়জনিং এর সাথে কার্বন মনোক্সাইড পয়জনিং থাকে, তাহলে সেক্ষেত্রেও হাইড্রক্সোকোবালামিন ইউজ করা যেতে পারে। এখানে সাইনাইড হাইড্রক্সোকোবালামিনের সাথে বাইন্ড করে থায়ান কোবালামিন তৈরি করে, যেটা পরবর্তীতে কিডনি দিয়ে বের হয়ে যায়। এইটার সুবিধা হচ্ছে এটা র‍্যাপিড অ্যাক্টিং এবং এইটার বডিতে তেমন কোনো সাইড ইফেক্ট নেই। সোডিয়াম নাইট্রাইট এইটাও একটা অ্যান্টিডোট, যেটা হিমোগ্লোবিনের ফেরাস আয়রনকে ফেরিক আয়রনে কনভার্ট করে। দ্যাট মিনস এটা মেথামোগ্লোবিন তৈরি করে। এই মেথামোগ্লোবিন মাইটোকন্ড্রিয়া থেকে সাইনাইডকে টেনে নিজের কাছে নিয়ে আসে এবং সাইনাইডকে নিয়ে সে পরবর্তীতে বডি থেকে বের হয়ে যায় বাই ফরমেশন অফ সায়ানোমেথামোগ্লোবিন। বাট এইটা কার্বন মনোক্সাইড পয়জনিং এর ক্ষেত্রে ইউজ করাটা ভুল ডিসিশন হবে। কারণ মেথামোগ্লোবিন মেথামোগ্লোবিন ওডিসি কার্ভকে লেফটে শিফট করছে এবং কার্বন মনোক্সাইডও কিন্তু ওডিসি কার্ভকে লেফটে শিফট করছে, যার কারণে সিভিয়ার হাইপক্সিয়া ডেভেলপ হতে পারে। যার কারণে সাধারণত সোডিয়াম নাইট্রাইট ইজ নট এ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এবং অবশ্যই কার্বন মনোক্সাইড পয়জনিং এর সময় সোডিয়াম নাইট্রাইট ইউজ করা উচিত হবে না। বাট সোডিয়াম নাইট্রাইট এটা পরীক্ষার জন্য কিছুটা ইম্পর্টেন্ট, কারণ সোডিয়াম নাইট্রাইট ফেরাস আয়রনকে ফেরিক আয়রনে কনভার্ট করে, যেটা একটা মেথামোগ্লোবিন যে সাইনাইডকে নিজের দিকে টেনে নিচ্ছে এবং সায়ানো মেথামোগ্লোবিন ক্রিয়েট করছে। এই হোল প্রসেসটার জন্য সোডিয়াম নাইট্রাইট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাট অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সাইনাইড পয়জনিং এর ক্ষেত্রে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে হাইড্রক্সোকোবালামিন। এর পরের অ্যান্টিডোট হচ্ছে থায়োসালফেট, যেটা সালফার গ্রুপকে ডোনেট করে টু দ্য এনজাইম রোডোনেল। এই এনজাইম সায়ানাইডকে কনভার্ট করে থায়োসায়ানাইটে, যেটা পরবর্তীতে বডি থেকে বের হয়ে যায়। সোডিয়াম থায়োসালফেট এটা সাধারণত অ্যাডজাঙ্ক্ট হিসেবে ইউজ করা হয় যদি আমরা অ্যান্টিডোট ইউজ করি হাইড্রক্সোকোবালামিন অথবা সোডিয়াম নাইট্রাইটকে।
সেক্ষেত্রে এটা অ্যাডজাঙ্ক্ট অ্যান্টিডোট হিসেবে ইউজ করা যেতে পারে। কিন্তু সাধারণত এটা মনোথেরাপি হিসেবে ইউজ করা হয় না বিকজ এইটা ভেরি স্লো অ্যাক্টিং। লাস্টলি ডাইকোবাল্ট ইডিটেট। এটা সাধারণত যদি সাইনাইড ইনজেকশন করা হয়, ওরালি ইনজেকশন করা হয় তাহলে সেক্ষেত্রে ডাইকোবাল্ট ইডিটেট ইউজ করা যেতে পারে। বাট সাধারণত স্মোক ইনহেলেশনে ডাইকোবাল্ট ইডিটেট ইউজ করা হয় না। এটা একটা ডিরেক্ট চিলেটিং এজেন্ট যে সাইনাইডকে সাথে নিয়ে বডি থেকে বের হয়ে যায়। এইটার কিছু সাইড ইফেক্ট আছে লাইক সিজার, অ্যানাফাইলেক্সিস এবং হাইপোটেনশন। তাহলে সেক্ষেত্রে সাইনাইড পয়জনিং এর জন্য সবচেয়ে সেফেস্ট অ্যান্টিডোট হচ্ছে হাইড্রক্সোকোবালামিন, যেখানে যদি কনকমিটেন্ট কার্বন মনোক্সাইড পয়জনিং থাকে সেখানেও কিন্তু হাইড্রক্সোকোবালামিন এটা দেওয়া যেতে পারে। ডাইকোবাল্ট ইডিটেট এইটার কিন্তু সিভিয়ার টক্সিসিটি আছে এবং এটা শুধুমাত্র যদি সিভিয়ার সাইনাইড পয়জনিং হয় তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে এবং এইটা সাধারণত যদি সাইনাইড ইনজেকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তাহলে বাকি থাকলো দুইটা, সোডিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম নাইট্রাইট এটা র্যাপিড অনসেট। সোডিয়াম নাইট্রাইট ভালো, বাট যদি কার্বন মনোক্সাইড পয়জনিং থাকে তাহলে সেক্ষেত্রে সোডিয়াম নাইট্রাইট ইউজ করা যাবে না। কারণ মেথামোগ্লোবিনিমিয়া যেটা তৈরি হচ্ছে সেটা ওডিসি কার্ভকে লেফটে শিফট করে দিচ্ছে এবং সিভিয়ার হাইপক্সিয়া তৈরি হতে পারে। সোডিয়াম থায়োসালফেট এটা শুধুমাত্র অ্যাডজাঙ্ক্ট অ্যান্টিডোট হিসেবে ইউজ করা যেতে পারে কারণ এটা স্লো অনসেট অফ অ্যাকশন। এরপরে আসেন সাপোর্টিভ কেয়ারে, যেখানে আপনাকে সিজার ম্যানেজ করতে হবে, মেটাবলিক অ্যাসিডোসিস ম্যানেজ করতে হবে এবং আপনাকে সঠিকভাবে মনিটর করতে হবে। সিজার ম্যানেজমেন্টের জন্য বেনজোডাইজিপিন ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। এখানে ফেনিটয়েন খুব একটা ভালো কাজ করে না। মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য আপনি সোডিবাইকার্ব তখনই দিবেন যদি পিএইচ লেভেল লেস দ্যান 7 অথবা 7.2 এর নিচে নেমে আসে। মনিটরিং এর ক্ষেত্রে পালস অক্সিমেট্রি এখানে ভেরি মাচ ইনইফেক্টিভ, কারণ এখানে কিন্তু হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ডিং এর কোনো সমস্যা নেই। কাজেই হিমোগ্লোবিনের স্যাচুরেশনের কোনো সমস্যা নেই। এখানে আপনাকে অবশ্যই সিরাম ল্যাকটেট লেভেল মনিটর করতেই হবে। এই হোল লেকচারগুলো এই সোর্সগুলো থেকে নেওয়া হয়েছে। আশা করি সাইনাইড পয়জনিং সম্পর্কে আর বেশি কিছু আমাদের না পড়লেও চলবে। থ্যাংক ইউ।